ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, হঠাৎ নয়, আবারও। সরকার বলছে এটা সমন্বয়, কিন্তু শিল্প মালিকরা বলছেন এটা আঘাত। অর্থনীতি যেখানে রপ্তানি নির্ভর, সেখানে উৎপাদন খরচ বেড়ে যাওয়া প্রতিযোগিতায় হোঁচট খাওয়ার মতো। এখন প্রশ্ন হলো, এই দাম বৃদ্ধি কি কেবল উৎপাদকের ঘাড়ে চাপবে, নাকি ধাপে ধাপে বাজার হয়ে চাপ পড়বে ভোক্তার উপরও? দর্শক, আজকের তালিখাতার আলোচনায় আমরা খুঁজে নেব এই দাম বাড়ানোর যুক্তি কতটা শক্তিশালী। তা নিয়েই আমাদের আজকের আলোচনা। শিল্পে গ্যাসের দাম বাড়লে জিনিসপত্রের দামও কি বাড়বে? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ক্যাবিনেট জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতার আয়োজনে। আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে দেখে নিব একটি প্রতিবেদন। দর্শক, চলুন একটি প্রতিবেদন দেখে আসি। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার। ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম ৩৩% পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প মালিকরা বলছেন, এর ফলে সরকারের রাজস্ব নয়, বরং দুর্নীতি বাড়বে। আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক, আমাদের মধ্যে আছে ঝামেলার লোক, উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয়। পণ্যের দাম তো অবশ্যই বাড়বে। আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন, তখন আমি প্যাকেট ছোট করব। আবার গ্যাসের দাম বাড়াইবেন না, এটাতে আমরা ছোট করব। বিদ্যুতের দাম বাড়াবেন না, এটাও আমরা প্যাকেট ছোট করবো। তো কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে, বিস্কিট নেই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প। বায়ার কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না, বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল, পাওয়ারের দাম কম ছিল, আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা। বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই, বায়ার চলে যাবে অন্য দেশে। কারণ আমাদের মূল হলো কি, আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ। তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি, এটা কিন্তু বায়ার বুঝতেছে না। এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এর ফলে রড, সিমেন্ট, সার, সিরামিক, বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট, আরেকটা শ্রেণীর আরেকটা রেট, এটা বিভ্রান্তিকর। এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই। আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কিছুদিন ওয়েট করতে পারতো। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো। বাট আমার ধারণা এখানে বোধহয় IMF-এর চাপ ছিল। শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, দেখছিলেন প্রতিবেদনটি। ফিরে যাচ্ছি আলোচনায়। শুরুতেই আমি শামসুল আলম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। টেকসই সরবরাহ নিশ্চিত না করে এভাবে গ্যাসের দাম বাড়ানোটিকে আপনি কিভাবে দেখছেন? যুক্তিযুক্ত মনে করছেন কিনা? দেশের দাম বাড়ানো বা পরিবর্তন করার কয়েকটি দিক দিয়ে বিশ্লেষণের দাবি রাখে। প্রথমত হচ্ছে, রাজস্ব ঘাটতি যদি থাকে তখন তা সমন্বয় করার জন্য সরকার ভর্তুকি দিতে পারে, ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি করা যেতে পারে, এবং এটাই হচ্ছে বিআরসি আইনের মৌলিক মূল্য বৃদ্ধির মানদণ্ড। সে প্রশ্নে যদি আলোচ্য মূল্য বৃদ্ধিকে আমরা হিসাবে আনি, তাহলে প্রথমেই দেখা গেল যে পেট্রোবাংলা সরকারের অনুমোদন ক্রমে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব আনলো নতুন শিল্পের জন্য 150%, বিদ্যমান শিল্পের জন্য কোনো পরিবর্তনের প্রস্তাব করেনি। প্রতিশ্রুতি গ্রাহকদের জন্য একই পরিবর্তনের প্রস্তাব নিয়ে আসবে। গণশুনানিতে দেখা গেল যে এই পরিমাণ গ্যাসের দাম যদি বাড়ানো হয় 150%, তাহলে পেট্রোবাংলার রাজস্ব আয় বৃদ্ধি হবে কম বেশি 3000 অর্থাৎ 3200 কোটি টাকা। কিন্তু সেখানেই বিআরসির কারিগরি কমিটির প্রতিবেদনে দেখা গেল যে ভোক্তা পর্যায়ে অর্থাৎ আপনার গ্যাস সাপ্লাই চেনে এলএনজি আমদানি পর্যায়ে যে ভ্যাট আরোপ করা হয়েছে,
পরবর্তীতে ভোক্তা পর্যায়ে আবার পুনরায় ভ্যাটের উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। অর্থাৎ দুইবার ভ্যাট নেওয়াটা বেআইনি এবং আইনের সঙ্গে সাংঘর্ষিক, সে কথাটা আমরা বলেছি, পয়েন্ট আউট করেছি। সেটা গুরুত্বপূর্ণ না হলেও বিআরসির কারিগরি কমিটি যে পয়েন্ট আউট করেছে সেটাকে আর গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই বিআরসির পক্ষে। তো সেটা যদি পাস-থ্রো না করা হয় তাহলে সাশ্রয় হতে পারে প্রায় ৩৫০০ কোটি টাকা, অর্থাৎ সারপ্লাস থাকে ৩০০ কোটি টাকা। সেখানে আর মূল্য বৃদ্ধির যৌক্তিকতা টেকে না, এখানেই রিজেক্ট হয়ে যায় মূল্য বৃদ্ধির প্রস্তাব। জি জনাব শামসুল আলম, আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে জনাব হাতেম আপনার কাছে একটু যেতে চাই। পোশাক শিল্পের সঙ্গে দীর্ঘ অনেক বছর ধরে আপনি আছেন, বিকেএমএ সভাপতি হিসেবে আপনি এখন দায়িত্ব পালন করছেন। এই যে ধাপে বিভিন্ন পর্যায়ে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি করা হলো, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম এটাকে হঠকারী সিদ্ধান্ত অনেকে বলেছেন, আবার অনেক ব্যবসায়ী বলেছেন এর ফলে দুর্নীতি বাড়বে, উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। আপনি কি মনে করছেন যে এতে উৎপাদিত পণ্যের দাম কি বাড়তে পারে? দেখেন, প্রথমতই আমি যেটা বলতে চাই, তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন যে নীতিমালা, গ্যাস সরবরাহের যে নীতিমালা, সেই নীতিমালার সাথে এটা কিন্তু কনফ্লিক্ট করে। এটা কারণ নীতিমালায় বলা আছে কিন্তু একই শ্রেণীর গ্রাহকের ভিন্ন কোনো রেট হতে পারে না। তো এখানে একটা কিন্তু সুস্পষ্ট নীতিমালার লঙ্ঘন কিন্তু হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো, যখন আমরা একটা সাকসেসফুল ইনভেস্টমেন্ট সামিট ঢাকাতে করলাম, আমি বলবো এটা অত্যন্ত সফল আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে অত্যন্ত সফল একটা সামিট, ইনভেস্টমেন্ট সামিট হলো ঢাকায়। সেই সামিটের পরপরই এইভাবে গ্যাসের মূল্য বৃদ্ধিটা যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে দেশে আনলাম তাদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এবং এই একই শিল্পের মধ্যে কেউ 30 টাকা 31.5 টাকা দিবে, আবার কেউ 40-42 দিবে। এটা কিন্তু কোনোভাবেই যে 40-42 দিবে সেটা তো আমাদের কাছে মানে সহনীয় নয়। 30 টাকা 32 বা 31.5 কিন্তু আমরা দীর্ঘদিন বলে আসছি, এটা আমাদের কাছে কোনোভাবেই সহনীয় নয়। এটা থেকে কমানোর জন্য আমাদের দাবি ছিল, কারণ আমরা এটা এফোর্ড করতে পারছি না। এই মূল্য দিয়ে প্রতি মাসে গ্যাস বিল দেওয়া আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরে সেখানে এখন 40-42 করা, নতুন ইনভেস্টমেন্ট তো আসবে বলে আমরা মনে করছি না। আর যদি এরপরও কেউ যদি মনে করে এই মূল্য দিয়ে ইন্ডাস্ট্রি করে সে সার্ভাইভ করতে পারবে তাহলে নিবে, বাট আমার কাছে মনে হয় না সেটা করবে। তবে সবকিছু আমরা দেখে যেটা বুঝতে পারলাম সম্ভব, আমার কাছে মনে হয়েছে যেটা আইএমএফ এর প্রেসারই মূলত সরকার এই জিনিসটা করেছে। তবে সরকারকে ধন্যবাদ যে ওনারা এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদেরটা বাড়ান নাই। আবার যে 75 টাকা 72 পয়সা মূল্য একটা প্রপোজাল ছিল, সেখান থেকে সরে এসে ওনারা 40-42 আসছেন। এটা আমি মনে করি যে একটু ধন্যবাদ দেওয়া দরকার, যদিও এটা আমাদের কাছে সহনীয় নয় এবং নতুন ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট কোনোভাবেই এই 40-42 টাকা দিয়ে নিয়ে সার্ভাইভ করতে পারবে বলে মনে হয় না। জি জনাব হাতেম, আপনার কাছে যে আসলে যে প্রশ্নটি করেছিলাম যে উৎপাদিত পণ্যের দাম বাড়বে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে আমি আবারও রাখবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। আমরা একটি বিরতি থেকে আসছি জনাব হাতেম এবং জনাব শামসুল আলম, আমরা একটি বিরতি থেকে এসে আবারও আলোচনায় ফিরে আসবো। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম তার জন্য দুইজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছে। এ পর্যায়ে আমি একটু মোহাম্মদ হাতেম আপনার কাছে আবারও একটু যেতে চাই। আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে নীতিমালার লঙ্ঘন বলছেন, যে এভাবে দাম বাড়ানোটা, আসলে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চেয়েছিলাম যে এতে উৎপাদিত পণ্যের উপর প্রভাব পড়বে কতটুকু? দেখেন, উৎপাদিত পণ্যের উপর প্রভাব পড়বে, প্রভাব তো আগে একটা পরেই আছে। 12টা 30 টাকা 31.5 টাকা যখন দিচ্ছি তখন তো একটা প্রভাব পড়েছে, যেটা আমরা এখনো এফোর্ড করতে পারছি না। আর যে নতুন যেটা, সেটা যদি আমরা নেই তাহলে না নতুন করে আবার ইফেক্ট হবে। আমি তো সেটা নিব না। নতুন এই 40-42 টাকার এটা আমি অন্তত যাব না। আমার ইন্ডাস্ট্রি আমি এক্সপানশন করার পরিকল্পনা থাকলেও আমি সেটা করব না, কারণ এক্সপানশন করতে গেলে নতুন রেটে আমাকে দিতে হবে। তো সুতরাং সেটা আমি করতে যাব না। আর নতুন যারা করতে চায় তাদের নতুন করতে গেলে তো অবশ্যই তার উৎপাদন খরচ বাড়বে এবং সে একটা আনহেলদি কম্পিটিশনে পড়বে, কম্পিটিটিভনেসটা সে হারাবে। ফলে একই ইন্টারন্যাশনাল একই জায়গায় একই বাজারেই তো আমরা আসি, তো সেইখানে দেখা যাবে যে সে তার বায়ারকে প্রাইস একরকম দিচ্ছে, আমরা দিচ্ছি আরেক রকম, মানে কিছু হেরফের তো সেখানে হবেই। তো ফলে এটা কিন্তু আলটিমেটলি একটা অসম প্রতিযোগিতার কারণেই বিজনেসটা হারাবে।
জি জনাব হাতেম, আমরা আবারও আসবো আপনার কাছে, কিন্তু শামসুল আলম না, আমি আপনাকে- আর আসতে পারবো না, সরি, আমি একটু চলে যেতে চাই। কিছু থাকলে একবারে শেষ করে ফেলেন। আমার একটা মিটিং আছে, আরেকটা মিটিং এ ঢুকবো আমি। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যেতে পারেন। আশা করছি কোনো একটা অনুষ্ঠানে হয়তো আবারও জি, আপনাকে আমরা স্বাগত জি, জানাবো, তখন বাকি থ্যাংক ইউ। কথা হবে। জি ধন্যবাদ শামসুল আলম ভাই জানাচ্ছি। অনেক এক্সপার্ট মানুষ, উনি অভিজ্ঞ মানুষ এবং এই নিয়ে বহু গবেষণা করছেন। জি ওনার কাছ ধন্যবাদ থেকে আমরা জানাচ্ছি জনাব হাতেম ওনার কাছ আপনাকে। থেকে শুনেন আপনারা। থ্যাংক ইউ। জি জনাব শামসুল আলম, আপনি যেমনটি শুনছিলেন যে ব্যবসায়ীদের আসলে অনেক অভিযোগ, তারা বলছেন যে নীতিমালা লঙ্ঘন হয়েছে, তারা কেউ কেউ বলছেন যে দুর্নীতি বাড়বে, হঠকারী সিদ্ধান্ত। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে জনাব হাতেম বলে গেলেন যে বিদেশি বিনিয়োগের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এবারের সম্মেলন থেকে, কিন্তু এটা তো অনেকটাই ভাটা পড়ে যেতে পারে, এরকম একটি সম্ভাবনার কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। আপনি কি মনে করছেন এর উপরে প্রভাব পড়বে? এটা তো শিল্প মালিকদের জন্য আর শিল্প উদ্যোক্তাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। যারা বিনিয়োগ করতে আসবে, তারা যদি এই ধরনের অসম ট্যারিফ মোকাবেলা করতে হয় এবং ট্যারিফ বৈষম্যের শিকার হতে হয়, তাহলে তাদের উৎপাদন ব্যয় বাড়বে, একদিকে প্রতিযোগিতায় তাদের টিকে থাকার ঝুঁকি বাড়বে। এই অবস্থা তো কাঙ্ক্ষিত হতে পারে না, কোনো রাষ্ট্রের বিনিয়োগ নীতির এটা পরিপন্থী। তাছাড়াও এই ধরনের বৈষম্য সৃষ্টি করা কনস্টিটিউশনের সঙ্গেও সাংঘর্ষিক। কিন্তু এইসব বিষয়াদি বিবেচনা করার মতো অবস্থায় সরকার নেই, এটা বোঝা যাচ্ছে। এই প্রশ্নে বিগত সরকার যে ধরনের নীতি এবং কৌশল গ্রহণ করেছিল, তারা দ্রুত বিদ্যুৎ দাম বাড়াতে চেয়েছে, গ্যাসের দাম বাড়াতে চেয়েছে, বিআরসির কাছ থেকে ক্ষমতা নিয়ে তারা বছরে 3বার বাড়িয়ে ঘাটতি সমন্বয় করে ভর্তুকি প্রত্যাহার করতে চেয়েছিল এবং সেই উদ্যোগই নিয়েছিল। 150% মূল্য বৃদ্ধি করার প্রস্তাব, সে তারই ধারাবাহিকতা। তাছাড়াও শিল্প খাতে এলএনজির মূল্য হারে গ্যাস নিতে হবে, সে কথাটা তো আমি শুরুতেই বলেছি। এইসব বিষয়গুলো যখন আসে, তখন স্বভাবতই বিহাইন্ডে কি ধরনের মতলব কাজ করছে এটা বোঝা যায় যে এই দেশে শিল্পের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। আলটিমেটলি দেশটা শিল্প পণ্যের জন্য আমদানি বাজারে পরিণত হয়ে যাবে। গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি এগুলো তো অলরেডি আমদানি বাজারে পরিণত হয়ে গেছে। নিজের গ্যাস, কয়লা যেটা রপ্তানি করার আন্দোলন প্রতিহত করে মানুষ সেটাকে নিশ্চিত হয়েছিল যে নিজের জ্বালানি দিয়ে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করলে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাওয়া যাবে, জীবনযাত্রার ব্যয় কমবে, শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়বে এবং উত্তর উত্তর আমরা আরো বেশি আর্থিক দিকে স্বাবলম্বী এবং সমৃদ্ধ হব। সেটা তো সে আশায় গুড়ে বালি পড়ে গেল, কারণ আমরা সেক্ষেত্রে কি আপনি আমদানি বলতে নির্ভর চাচ্ছেন যে জ্বালানিতে তাহলে পুরো জিনিসপত্রের দামও, আমরা সবসময় যে জিনিসটা স্বভাবতই বলি বাড়বে, জিনিসপত্রের দাম অবশ্যই বাড়তে পারে? বাড়বে, অবশ্যই বাড়বে। আর পাশাপাশি ধরেন যে যে মূল্যস্ফীতি হচ্ছে, 2022 সালে 85 টাকা ডলারের দাম ছিল, এটা এখন 123 টাকায় দাঁড়িয়ে গেছে। এবার জ্বালানির মূল্য গণশুনানিতে দেখা গেল 123 টাকা ধরা হয়েছে। এটা বাড়ার সঙ্গে সঙ্গে 85 টাকা যখন ছিল আপনার মূল্য ছিল, ডলারের মূল্য, তখন যে ভ্যাট সরকার পেত, এখন তো ভ্যাট সরকার একদিকে 2 গুণ 2.5 গুণ বাড়িয়ে ফেলেছে। এই মূল্যস্ফীতি এবং পার্সেন্টেজ দুটাই বেড়েছে। তখন 6% ছিল রেট অফ রিটার্ন, অর্থাৎ মুনাফা দেওয়া হতো, এখন সেখানে 11-12% চলে গেছে। ভ্যাটের 15%, ডাবল ভ্যাট নেওয়া হতো, তার মানে ভ্যাটের উপরে 2022 সালে যে টাকা আয় করতো সরকার, তার থেকে বেশি আয় করছে। অর্থাৎ সরকারের বিদ্যমান পরিস্থিতিতে মূল্য বাড়লে সরকারের আয় বাড়ে, সরকারের কোম্পানিগুলোর মুনাফা বাড়ে। এইরকম একটা পরিস্থিতিতে অসাধু ব্যবসার যে কৌশল নিয়ে থাকে অসাধু ব্যবসায়ীরা, সেই কৌশলে পথে সরকারের মানে পাবলিক সেক্টরের কোম্পানিগুলো এবং সরকার নিজে সেই পথে হাঁটছে। বিগত সরকার এই ধারাবাহিকতা সূত্রপাত করেছিল, 15 বছর ধরে এই প্রক্রিয়ায় এই জ্বালানি খাতে প্রশাসন চালিয়েছে এবং সেখানে সুশাসন সংকট চরমে পৌঁছেছে, লুণ্ঠনমূলক ব্যয় বেড়েছে জি, অর্থাৎ এবং সেটারই আপনি বলতে ধারাবাহিকতা চাচ্ছেন যে চলছে। আসলে ব্যবসায়ীরা যে বিষয়টি বললো যে এই খাতে তাহলে দুর্নীতির পরিমাণ আরো বাড়বে, নীতিমালা অবশ্যই লঙ্ঘন হবে, বিদেশি বিনিয়োগ কমবে, দুর্নীতির একই পরিমাণ সাথে তো অব্যাহত আছে। শুধুমাত্র উৎপাদক নয়, আলটিমেটলি এই চাপটা এসে ভোক্তারা পড়বে জনগণের উপর। যে আপনার কাছে একটু জানতে চাচ্ছি জনাব হাতেমের কথা ধরে, যে রপ্তানিমুখী বাজারে প্রতিযোগিতার একটি কথা তিনি বলে গিয়েছেন, তো এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ওনাদের, বিশেষ করে ব্যবসায়ীদের, রপ্তানি খাতের সঙ্গে যারা জড়িত আছেন, তারা কি কি ধরনের চ্যালেঞ্জে পড়তে পারেন? প্রথমত হচ্ছে উৎপাদন ব্যয় বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে এই উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাদের কম মূল্যে জ্বালানি ব্যবহার করবে,
আর যারা বেশি মূল্যে জ্বালানি ব্যবহার করবে। এই ধরনের অসমতা অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের মধ্যে অসম বৈষম্য তৈরি হবে। অর্থাৎ শিল্প খাতকে আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারলাম না। তো যদি লেভেল প্লেইং ফিল্ড না করি, তাহলে উদ্যোক্তাদের মধ্যে যে প্রতিযোগিতা অসম তৈরি হলো, আনহোলি কম্পিটিশন ফেস করতে হলো, এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। তার মানে আমরা সুষ্ঠু বিনিয়োগ পাবো না। জি, অর্থাৎ এবং আমাদের এটাই বিনিয়োগেও ভাটা পড়বে। ভাটা পড়বে এবং দেখা যাবে যে কম্পিটিটিভ বিনিয়োগ, আমরা বিনিয়োগে কম্পিটিশন আনতে পারবো না। আর জি, অর্থাৎ একটি বিনিয়োগে নেতিবাচক competition না সিদ্ধান্ত আনলে- হিসেবে এই সিদ্ধান্তটিকে একটি নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে আপনারাও বলছেন, এবং বিশ্লেষকরাও এবং বলছেন, এই- এবং একই সাথে ব্যবসায়ীরাও বলছেন। জি, শামসুল আলম, আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।